দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। মন কেমনের গল্প আছে, সঙ্গে মজার খেলা, প্রশ্ন উত্তর উপহার, সব পেয়েছির মেলা। দিদি নাম্বার 1 আপনাদের ভালোবাসার অনুষ্ঠান। আপনারা বিভিন্ন সময় দেখেছেন নানান ধরনের পর্ব। আজ আপনারা দেখবেন একদম নতুন আমেজের দিদি নাম্বার 1। আপনাদের খুব প্রিয়, পরিচিত, জনপ্রিয় সব অভিনেত্রীরা দিদি নাম্বার 1 খেলবেন গুণী দিদিদের সঙ্গে দল বেঁধে। প্রতি পর্বে থাকবে দুজন করে স্বনামধন্য জনপ্রিয় অভিনেত্রী। একজন অভিনেত্রী দলে থাকবে দুজন করে দিদি। দেখবো আজকের পর্বে কোন দুজন অভিনেত্রী এবং কোন চারজন দিদি আসছেন। প্রথমেই আছেন আপনাদের সকলের প্রিয় সু অভিনেত্রী সৌমিলি এবং তার দল। প্লিজ ওয়েলকাম। দলকে নিয়ে উপস্থিত? আমার দলকে নিয়ে আমি চলে এসেছি। আমি ওপাশে চলে যাই, তোমাকে ইন্ট্রোডিউস করে দিই। ওকে। আমার সঙ্গে রয়েছেন দুই দিদি। তোমার ঠিক বাঁদিকে রয়েছে মুনমুন। মুনমুনের সঙ্গে আমার জীবনের কিছুটা মিল আছে। ও যেভাবে ডান্স শুরু করেছে যে সময়টা থেকে, তো সেটা আমরা শুনবো ওর মুখ থেকেই। আর তার পাশে রয়েছেন প্রণতিদি। তো আমরা সবাই এই যে কাজের শিডিউল সেখান থেকে বার করে আমরা বিভিন্ন এনজিও বা বিভিন্ন অনুষ্ঠানে আমরা গিয়ে থাকি, মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তো উনিও সেরকমই একজন দিদি, যিনি নিজে একটা এনজিও গঠন করেছেন এবং দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন। থ্যাংক ইউ প্রণতিদি এবং থ্যাংক ইউ মুনমুন। কেমন লাগছে এখানে এসে বলো? ভীষণ ভালো লাগছে। প্রণতিদি? খুব ভালো লাগছে সৌমিলিদির সাথে খেলতে এসে। একসাথে খেলবো, অনেক মজা করবো। থ্যাংক ইউ। এরপরে আসছেন আরো একজন আপনাদের খুব প্রিয় অভিনেত্রী, যাকে দীর্ঘ বছর আপনারা টিভির পর্দায় দেখেছেন। সে আসছে তার দল নিয়ে। প্লিজ ওয়েলকাম কন্যাকুমারী এবং সঙ্গে তার দল। কেমন আছো বলো? আমি খুব ভালো, তুমি কেমন? খুব ভালো আছি। আজ তুমি তোমার দলকে নিয়ে এসছো। ও দেখো, পরিচয় করিয়ে দাও। হ্যাঁ দিদি উনি হচ্ছেন মৌমিতা দাস। ওনার সাথে আমার মিলটা কোথায় প্রথমেই তোমাকে বলি। আমার তো একটা মেয়ে আছে জানোই, তার 2.5 বছর। ওনার 2 মেয়ে আছে, একজন 7 বছর, একজন 12 বছর। অভিজ্ঞ তোমাদের মতন। দুজনকে নিয়ে কি করে চলা যায় মানে সেটা শুনো, শিখতে হবে। সেটা শুনো ওনার থেকে তুমি একবার খালি। আর সঙ্গে আছেন প্রিয়াঙ্কা দাশগুপ্ত। দিদি আমাদের বাড়িতে বাচ্চাদের দেখার জন্য, বয়স্কদের দেখার জন্য আমরা মাঝে মাঝে হেল্প চাই, আয়া চাই। কোনো একজন বিশ্বস্ত সংস্থান থেকে সেই মানুষটি এলে আমাদের খুব উপকার হয় বাড়িতে। উনি ওরকমই একটা সংস্থান রান করেন এবং আমাদের খুব দরকার, খুব খুব ওনার নাম্বারটা আমাদের ভীষণ প্রয়োজন। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের জমজমাট পর্ব। আজ খেলা হবে অন্যরকম, গল্পও হবে অন্যরকম। প্রথমে একটু কথা বলবো টিম সৌমিলির মুনমুন সরকারের সাথে। নমস্কার দিদি, আমি বারাসাত থেকে এসেছি। তুমি ডান্সার? হ্যাঁ, আমি ডান্সার। কি ডান্স করো তুমি? আমি ভারতনাট্যমটাই শিখেছি, সঙ্গে আধুনিক, ক্রিয়েটিভ, ফোক, লোকনৃত্য সবই করো? সমস্ত কিছুই করি। তো ডান্সের প্রতি ভালোবাসা জন্মালো কোত্থেকে? ডান্সের প্রতি ভালোবাসা আমার থেকেও আমার মায়ের বেশি ছিল, কিন্তু তখন আমাদের অবস্থা ছিল না ডান্স শেখানোর মতন। তখন আমাদের পাড়াতেই আমার গুরু যে স্বর্গীয় তুষার দে, তখন মা ওনার কাছে ভর্তি করে দেয়। মায়ের ইচ্ছেতেই আমার ডান্স শেখাটা শুরু। আর্থিক অবস্থার জন্য মাঝে মাঝে পিছিয়ে যেতে হচ্ছিল, কিন্তু সেই মুহূর্তে আমার যে গুরু আমার পাশে থেকেছেন। বেতনটাও তো দিতে পারা যেত না, মা দিতে পারতো না সেই সময়। 25 বছর আগের কথা বলছি। কাকু বলল যে অন্যরা যে ডান্স করে তখন তাদের ড্রেস সেলাই বা তাদের ড্রেসে চুমকি বসিয়ে দেওয়া, ওগুলো থেকে যে টাকাটা যে পেতাম সেটা দিয়ে আমার ড্রেসগুলো বানিয়ে দিত। আমার সামগ্রিক যা প্রয়োজন হতো সেগুলো সমস্ত কিছু কাকু ওটা দিয়ে করতো। এইভাবে আমার ডান্সটা ধীরে ধীরে শেখা হয়। কি করছিলাম, করতে করতে কাকু বললো, পাশে রেখে বললো তুই শেখা। এভাবে কাকুর স্কুলে শেখানোটা শুরু করি। তুমি শেখাতে কি শেখাতে? এক্সারসাইজ, পা করানো, হাতের মুদ্রা দেখানো, এইভাবে শেখানোটা শুরু করি। শুরু করার পর ধীরে ধীরে এইভাবেই এগোতে থাকি। হঠাৎ একটা দুর্ঘটনাবশত আমার ডান্সটা অফ হয়ে যায়। কেন, কি হলো? বয়সের সঙ্গে সঙ্গে মানুষের তো পরিবর্তন ঘটে। যখন আমি 9-10-9-এ পড়ি, 9-এ যখন পড়ি তখন একজনের সঙ্গে ভালোবাসায় যুক্ত হয়ে যাই। তখন ডান্সটা তার অপছন্দ ছিল। বাহ। বয়সের বুদ্ধিও কম, সব কিছুই কম, তখন সেই সময়টা ডান্সটা ছেড়েই দিই। বাহ। এবার ডান্সটির সঙ্গে 1.5 বছর আমি একদম অফ থাকি। এত ভালোবাসো? টিভিতে শো পর্যন্তও দেখতাম না। মানে ডান্সের যখন শো হতো হুটাট গায়েও হাত তুলে ফেলতো। আমি বুঝতে পারি ধীরে ধীরে যে এটা আমার ঠিকঠাক ডিসিশন নয়। সম্পর্কটা আমাদের মধ্যে শেষ হয়ে যায়। হঠাৎ আমার যে গুরুজি মারা যান। মারা যাওয়ার পর সেই মুহূর্তে ভাবি যে আমার ডান্সটা মনে হয় আর হবে না।
ছোট থেকেই মা মানুষ করে, বাবা আমাদের থেকেও ছিল না, মানে আমরা মামা বাড়িতেই মানুষ, মা 3 ভাই বোনকে মানুষ করে। এইভাবে ধীরে ধীরে এগোতে এগোতে কাকু চলে যাওয়ার পর স্কুলে অন্যান্যদের সঙ্গে বা কোনো কারণবশত আমি স্কুলটা ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পর তখন একটা স্টুডেন্ট নিয়ে আমি একজনের, আমার এক গার্জিয়ান তার বাড়িতে জায়গা দেয় আমাকে, তার বাড়িতে আসছে স্কুল খুলি। ভাবিনি যে স্কুলটা করতে পারবো কোনোদিনও, ওই একজনকে নিয়ে ডান্স শেখানোটা শুরু করি। ধীরে ধীরে শেখাতে শেখাতে আজকে আমার 110 জন স্টুডেন্ট, বা আমার 2টো স্কুল আছে। ভেরি গুড। মুনমুন ডান্স একাডেমি। তারপরে বিয়ে করলে কবে? তারপর বিয়ে করেছি 2015-তে বিয়ে হয়েছে। যার সঙ্গে বিয়ে হয়েছে সে ডান্সটা দেখেই আমাকে ভালোবেসে সমস্ত কিছু তাকে জানিয়েছি, আগের কথাও জানিয়েছি, কিন্তু আজকে সে সত্যি আমার পাশে ভীষণভাবে আছে। ভেরি গুড। আছে বলেই হয়তো আমি ডান্সটাকে এত ভালোভাবে করতে পারছি। খুব ভালো। সৌমিলি, তুমি নিজেও ডান্সার, তুমি নিজেও নাচকে এত ভালোবাসো, এতদিন ধরে নাচছো। এরকম প্রচুর মেয়ে আছে যারা নাচকে প্রফেশন করতে চায় অথচ পারে না বা সাপোর্ট পায় না, বা এরকম ধরনের কোনো ভালোবাসাতে ঢুকে যায় যেখানে সাপোর্ট তো প্রশ্নই নেই, সব কিছু বরং ছেড়ে দিতে বলে। ছোট্ট একটা ইনসিডেন্ট বলি, আমি তো তোমার নাচটা শুরু করেছি অনেক ছোটবেলায়। আমি 3.5 বছর বয়স থেকে নাচ শুরু করি। আমার স্কুল আর আমার নাচ দুটো একসঙ্গে একসাথে শুরু হয়। তো তারপরে দুটোর মতো চলতে থাকে। পরবর্তীকালে আর কি তখন আমি অভিনয় করছি, নাচ করছি। তো যখন পেপারে অ্যাড দেওয়া হলো বিয়ের জন্য, তো আমার এখনও মনে আছে, কারণ এখন আমি খুব মজা করে জিনিসটাকে বলছি, কিন্তু তখন আমার প্রচণ্ড রাগ হয়েছিল। তো তখন একজন ভদ্রলোক, উনি ব্যাঙ্গালোরে চাকরি করতেন। তো ঠিক আছে, উনি পেপার দেখে তোমার যোগাযোগ করেছেন এবং তার বাড়ির লোক এসে বলেছে, না আমরা তো ওনাকে চিনি, টিভিতে দেখেছি, কিন্তু আমাদের দুটো মানে শর্ত আছে। একটা হচ্ছে নাচ ছাড়তে হবে, একটা হচ্ছে অভিনয় ছাড়তে হবে। আমি তখন বলেছিলাম, আপনি আমার বাড়িটা ছেড়ে দিন। আমি দুটোর কোনোটাই ছাড়বো না। তার ঠিক 2 বছর বাদে আমার বিয়ে হয়। যাকে বিয়ে করেছি, তো তিনি মানে অয়ন এবং তার গোটা পরিবার, আমার ফুল সাপোর্ট আমি তাদের পাই। ডেফিনেটলি না হলে আজকে আমি দুটোকে এত বছর ধরে একসঙ্গে রাখতে পারতাম না। তোমারও তো নিজস্ব স্কুল আছে না? হ্যাঁ, আমারও স্কুল আছে। তো আমি এটাই বলবো, নিজের পায়ের তলার মাটিটা মেয়েদের শক্ত করা খুব খুব প্রয়োজন রচনাদি, সেটা তুমিও জানো, আমিও জানি। তো আমার মনে হয় এরকম শর্ত যারা দেবেন, যে ফ্যামিলি থেকে, যে ছেলেরা বিশেষ করে আজকের যুগে দাঁড়িয়ে, আমার মনে হয় যে সেই ফ্যামিলিতে বিয়ে না করাই উচিত। কারণ এই ছোট ছোট প্রবলেমগুলো থেকে ভবিষ্যতে এত বড় বড় প্রবলেম আকার নেয়, তো যার পরিণতি আমরা জানি যে কি হয়। একদম। তুমি যে 110টা স্টুডেন্টকে শেখাচ্ছ, কিভাবে ম্যানেজ করছো? দিদি এখনো পর্যন্ত নিজেই সম্পূর্ণটা চালাই। খুব ভালো, অনেক শুভেচ্ছা রইলো মুনমুন। খুব ভালো করে জীবনে এইভাবে এগিয়ে যাও। সৌমিলি, জয় বাবা লোকনাথে দেখতে পাচ্ছি, তো এখন যে অভিনয় করছো তার পাশাপাশি ফ্যামিলি, নাচ, স্কুল, স্টুডেন্ট সব চলছে ঠিকঠাক? সব চলছে রচনাদি, তোমরাই ইন্সপিরেশন। তোমাদের দেখেই আমরা ইন্সপায়ার্ড হই সমানভাবে। যেভাবে একদিকে ছবি, অনুষ্ঠান, দিদি নাম্বার 1, ছেলে, সব সামলাচ্ছ, তোমরাই আমাদের ইন্সপিরেশন। থ্যাংক ইউ সৌমিলি। আর আমার ইন্সপিরেশন তোমার পাশে দাঁড়ানো এই দিদিরা। একদম একদম। মানে আমরা ছোট ছোট জিনিসে খুব ভেঙে পড়তাম, মানে আমাদের তো আপস অ্যান্ড ডাউনস প্রত্যেকের লাইফে আছে, কিন্তু সত্যি যখন দিদি নাম্বার 1-এর মঞ্চে এসে মানে ওদের মতো মানুষদের দেখি এবং এত ধরনের ওদের অভিজ্ঞতার কথা শুনি, তখন মনে হয় সত্যি আমাদের সমস্যাগুলো বোধহয় কিছুই না, কোনো সমস্যাই নয়। মানুষ যেভাবে স্ট্রাগল করে সেটা বোধহয় এই মঞ্চে এসেই, যেই মানে যার জন্য বারবার ফিরে আসা এই দিদি নাম্বার 1-এর মঞ্চে। থ্যাংক ইউ। এবার দেখবো সকলের জন্য কি খেলা আসছে। খেলাটা বুঝিয়ে দিই। দেখো, অনেকগুলো বল রয়েছে আর এখানে একটা বাউন্ডারি লাইনের পাশে ঝুড়ি রাখা রয়েছে। কন্যাকুমারী এবং সৌমিলির কাজ হচ্ছে ওই বলগুলোকে ছোড়া, আর দিদিদের কাজ হচ্ছে কোমরের মধ্যে যে ঝুড়িটা বাঁধা থাকবে 30 সেকেন্ডসের মধ্যে সেই ঝুড়ির মধ্যে বলগুলোকে কালেক্ট করা। যে সব থেকে বেশি সংখ্যায় বল কালেক্ট করবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছে টিম সৌমিলির মুনমুন। স্টার্ট। মুভ করতে হবে, এই যে এক্স্যাক্টলি, এই বলটার দিকে তাকাও, এক্স্যাক্টলি। মুভতে হবে, একটু মুভতে হবে, মুভ করতে হবে যখন দরকার। ওকে, টিম সৌমিলির মুনমুন 30 সেকেন্ডসে নটা বল কালেক্ট।
পারফরমেন্স দেখে আমরা ফিরে এলাম ব্রেকের পর। টিম কন্যাকুমারীর প্রিয়াঙ্কা দাশগুপ্ত। আমি বাঘাযতীন থেকে এসেছি। একটা ভালো লোক জোটাতে একটা ভালো আয়া পেতে হিমশিম খেয়ে যাচ্ছে। আপনি 250কে কি করে সামলান আমাকে একটু বলুন তো। আদরেই বড় হয়েছি, বা আমার কাছে আমার বিয়েটা 19 বছরে হয়ে গেছিল। শ্বশুরবাড়িতে গিয়ে ওইখান থেকে আমি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট, তো কলেজে খুব ভালো মার্কস নিয়ে আমি পাস করেছিলাম। হাজব্যান্ড ট্রান্সফার হয়ে যায় বাইরে, তো তখন আমার ফার্স্ট ইস্যু মেয়েকে নিয়ে, তখন আমিও চলে যাই। তারপর আমার শাশুড়ি মারা যান, তার 1-2 মাসের মধ্যে আমার শ্বশুর মারা যান। তারপর আমার হাজব্যান্ড একটু নেশাগ্রস্ত হয়ে পড়ে। অনেক চেষ্টা করেছিলাম যে তাকে একটুখানি ঠিক করবার, তাকে একটুখানি সুস্থ করে আবার ঠিক মতো নিয়ে করার, কারণ সেই মুহূর্তে কেউ ছিল না। তো মেনলি ব্যবসাটা আমার মায়েরই ছিল। কিছু মাসের মধ্যে বাবা মারা যান, যাওয়া ছিল, মারও ব্রেস্ট ক্যান্সার ছিলেন। যেহেতু আমার হাজব্যান্ড এরকম নেশাগ্রস্ত, এবার ঘরেও সেই মুহূর্তে বাচ্চা নিয়ে, তো মা প্রায় বলতো যে দেখ একটু, কারণ ব্যবসা এরকম একটু লোকসান চলছে, একটু তুই দেখ। তো এখান থেকে যখন দেখলাম যে হাজব্যান্ডকে অনেক চেষ্টা করেও আর হচ্ছে না, নিজে এগোতে হবে, নিজেকে এগোতে হবে। মার ব্যবসাটা এরকম প্রবলেম চলছিল, তো ওখান থেকে মার ব্যবসা দেখা শুরু নেই করে এখন 60 থেকে শুরু হয়েছিল মা, সেখান থেকে এখন আমার 200-250 গিয়ে দাঁড়িয়েছে। আমরা একটা হসপিটালের সাথে এখন যুক্ত হয়েছি, প্লাস আমি আরেকটা নার্সিংহোমের সাথেও এখন যুক্ত, রিসেন্ট একটা নার্সিংহোমের সাথে যুক্ত হয়েছি। যখন শুরু করলে, যারা এরকম ধরনের সেন্টেন্স চালায়, একটা তো ভরসার ব্যাপার আছে, কত মানুষের দায়িত্ব তোমাকে নিতে হয়, তুমি যেখানে পাঠাচ্ছ তার কতটা সেফটি সিকিউরিটি সেটা তোমাকে জানতে, কিছু 19-20 তো তোমাকে এসে ধরবে সবাই না। সেটার ক্ষেত্রে সবসময় ওদের আধার কার্ড, ভোটার কার্ড, 2 কপি ফটো, এগুলো সবসময় নিই ডকুমেন্ট হিসাবে। আচ্ছা, কিন্তু এখনো বলতে নেই যে টাচ উঠছে, এখনো পর্যন্ত এরকম কোনো দিন হয়নি। আচ্ছা, কারণ আমাদের মেয়েরা যথেষ্ট এক্সপিরিয়েন্স আর যথেষ্ট ভালো মতন ওরা কাজ করে। 26 বছর করছো? হ্যাঁ। রে বাবা, তো এক্সপার্ট। এরা কি ট্রেন্ড হয়ে আসছে না তুমি তাদেরকে ট্রেনিং দাও? না, এদেরকে ট্রেনিং একটু দিতে হয়। দিতে হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মানে তুমি তোমার 2 সন্তানকে বড় করা, ধরো সমস্ত কিছু, নিজের সংসার সব নিজের রোজগারে সমস্ত। কখনো প্রয়োজন পড়েছে কন্যাকুমারী আয়ার? হ্যাঁ, আমার তো শুরুর থেকেই একা পেরে উঠছিলাম না। প্লাস যেহেতু আমার শাশুড়ি মা এখনও ওয়ার্কিং, তো সেই কারণে উনি বাড়ি থাকলে অনেকটা সাপোর্ট হতো, কিন্তু উনি বেরিয়ে যেতেন, তখন থেকেই হেল্প নিয়ে নিই। তোমাকে মেইনলি যেটা বলতে চাই, তোমার আয়া সেন্টারের কনসালটেন্ট হিসেবে, মোস্ট ট্রাস্টেড সার্টিফাইড আয়া হিসেবে তুমি আমায় রাখতে পারো। বাপের বাড়ির দিকে, শ্বশুর বাড়ির দিকে, যার যেখানে বাচ্চা হয় সমস্ত খবর বার করি যে বাচ্চা খাচ্ছে কিনা ঠিক মতো। কারণ আই এম আ হাইলি স্কিলড আয়া। এইসব দিকে আমি চাঙ্গা আছি, একদম পাক্কা আছি যাকে বলে। ভালো থেকো প্রিয়াঙ্কা, তোমার জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা রইলো, তোমার ব্যবসাকে আরো বড় করো। থ্যাংক ইউ কন্যাকুমারী। থ্যাংক ইউ। স্টার্ট। জোরে মার। বেশি কাছে করে দিতে। লাইন ক্রস করবে না। কন্যাকুমারী বাউন্স কর। টিম কন্যাকুমারী প্রিয়াঙ্কা 30 সেকেন্ডে 9টা বল কালেক্ট করেছে। ভালো হয়েছে, খুব ভালো। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। এবার টিম শোমিলের দ্বিতীয় পার্টিসিপেন্ট প্রণতি সাহা দাস। নমস্কার দিদি, আমি সোদপুর থেকে এসেছি। আমি খুব লোকনাথের ভক্ত, আর আজকে খেলার জন্য লোকনাথের মাকে পাঠিয়ে দিয়ে। আপনার গল্প একটু শুনি। আপনি সমাজ সেবামূলক কাজের সাথে যুক্ত হ্যাঁ আছেন। দিদি, বাবা সরকারি চাকরি করতেন, 2 ভাই 1 বোন, সচ্ছল পরিবারে জন্ম আমার। ভালো মতোই বড় হয়েছি, তো নিজের একটু বুদ্ধির ভুলে আমি মাধ্যমিক দিয়ে আমি নিজে পছন্দ করে বিয়ে করে নিয়েছি। নেওয়ার পর থেকেই শুরু হয়ে গেল আমার স্ট্রাগল লাইফ। হাজব্যান্ডকে যখন বললাম পড়াশুনো করতে চাই, বললেন যে না, এখন আর পড়াশুনো করতে হবে না, যেহেতু বৃদ্ধ মা বাবা, পরিবারে আরও লোকজন আছে। তখন আমি বললাম যে ঠিক আছে, আমাকে তো কিছু করতে হবে, ঘরের কাজ করে কি চলে নাকি। আর হাজব্যান্ড সেরকম একটা কিছু করতো না দিদি। তারপরে আমি করলাম যে আমি বিউটিশিয়ান একটা কোর্স করি। বললো না, ঘরের বাইরে যাওয়া হবে না। আমি যদি পড়াশুনো করি আমাকে 7-8 ঘন্টা বাইরে থাকতে হবে, আমি যদি এই কোর্সটা করি তাহলে আমাকে খুব অল্প টাইমে থেকে আমি ঘুরে চলে আসতে পারবো বাড়িতে, 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে। তো বলে রাজি করালাম, করেই আমি কোর্সটা করলাম। তারপরে আমার একটা পুত্র সন্তান হলো। তো অলরেডি আমার বিউটিশিয়ান কোর্স তখন কমপ্লিট হয়ে গেছে। পাশেই একটা মার্কেটে খুব দোকান সেল হচ্ছিল। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম এখান থেকে একটা দোকান কিনে রাখি, ভবিষ্যতে আমি একটা পার্লার করব। তো হাজব্যান্ড বললো যে না,
তুমি শিখতে চেয়েছো হবি হিসাবে, তুমি তো প্রফেশনাল হবে বলে বলনি, সুতরাং তোমাকে ওটা আমি করতে দেবো না। তো যাই হোক, আমি তাও জেদ করলাম যে না, দিতে হবে, বাবাকে দিয়ে বলালাম। তো বলে রাজি করিয়ে দোকানটা নেওয়া হলো, নিয়ে কাজ শুরু করলাম। শুরু করতে এবার বাড়িতে শুরু হলো নানা রকম অশান্তি। যাচ্ছি, অনেকটা টাইম পরে আসছি। ভালোবেসে যখন বিয়ে করেছিলে তখন জানতেন না যে মানুষটার কি পছন্দ অপছন্দ? একদমই বুঝতে পারিনি দিদি। তখন খুব ভালো ভালো কথা বলেছিল, আর আমার বয়সটাও তখন তুমি খুব তখন খুব কম, ছোট, হ্যাঁ খুব maturity নেই। ছোট, হ্যাঁ খুব ছোট ছিলাম। ভালো ভালো কথা শুনে ভেবেছিলাম হ্যাঁ হয়তো আপ্লুত ভালো হয়ে গেলে। হ্যাঁ ভালো হবে। যাই হোক, তারপরে অশান্তি শুরু হলো। ওই চলতে চলতে যখন ছেলেটা আস্তে আস্তে বড় হচ্ছে, কিন্তু বাড়ি ছেড়েও বেরোতে পারছি না, ছেলেটাকে মানুষ করতে হবে না। ছেলে একটু বড় হোক। ছেলে যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, বড় হলো। তো বড়? হ্যাঁ এত বড়। এতগুলো বছর এরকম অ্যাডজাস্টমেন্ট? এতগুলো বছর আমি অ্যাডজাস্টমেন্ট করেছি দিদি। আর এই এতগুলো বছরের দোকানটা ওইরকমই পড়ে রইলো? না দিদি, দোকান আমি তো শুরু করে দিয়েছি। ছেলের যখন আমি জেদ চলছিল করে দোকান? হ্যাঁ দোকান চলছিল। আমি ছেলের 6 মাস যখন বয়স, তখনই ওই দোকান স্টার্ট করে দিয়েছি। আর আমাদের ওই চত্বরে ফার্স্ট বিউটিশিয়ান আমি, প্রথম পার্লার আমার। ভালো চলছিল তার মানে? চলছিল, খুব ভালোই চলছিল। তারপরে যখন এরকম অশান্তিটা আস্তে আস্তে বাড়তে থাকলো, রেগে গেলেই না গায়ে হাত দিত। তো গায়ে একদিন এরকম হাত দিয়েছে, সেদিনে আমি ডিসিশন নিলাম যে না, এখন তো ছেলে বড় হয়ে গেছে, এখন আমাকে ঘুরে দাঁড়াতে হবে। এতদিন ছেলের কথা চিন্তা করে, ছেলে ছোট ছিল, ছেলেকে সব করিয়ে দিতে হয়, স্কুল নিয়ে যাওয়া, পড়তে নিয়ে যাওয়া, খাইয়ে দেওয়া, এসবগুলো করতো। তো এখন তো বড় হয়েছে, সুতরাং এখন আমাকে একটা ব্যবস্থা করতেই হবে। সেদিনই রাতে ডিসিশন নিলাম, এবং পরের দিন আমি একটা হস্টেল থেকে দমদমে শিফট করে গেলাম। ছেলেকে নিয়ে? না, ছেলে রইলো। ছেলেকে বললাম, ছেলে বললো যে না, আমি যাব না, আমি এখানেই থাকবো। তো হস্টেলে থেকেই আমি বিজনেসটা করছিলাম। ওখান থেকে আমি ডেলি প্যাসেঞ্জারি করছিলাম, দমদম থেকে সোদপুর। তো একদিন বাবা হঠাৎ বললো, তুই একটা কাজ কর না, সোদপুরেই চলে আয়, সোদপুরেই তুই শিফট করে যা। তো বাবা এখানে একটা ফ্ল্যাট দেখে দিল, আর বাবা কিছু হেল্প করলো, আর আমার কিছু ছিল জমানো অর্থ, তাই দিয়ে আমি একটা ফ্ল্যাট কিনলাম। ফ্ল্যাট কিনে শিফট করলাম, ওখান থেকে আমি বিজনেস করছি। রিসেন্টলি একটা মেদিনীপুরে একটা স্কুল করেছি বাচ্চাদের নিয়ে। আদিবাসী গ্রাম আছে যারা একদম দারিদ্র্যসীমার নিচে বাস করে, এবং বাচ্চাদের তারা স্কুলেও পাঠায় না। আমরা প্রথমে ওখানে গিয়ে সার্ভে করে দেখলাম, এবং তাদের গার্জিয়ানকে খুব বুঝিয়ে বাচ্চাদেরকে স্কুলমুখী করলাম। ওদেরকে আমরা দুপুরের লাঞ্চ দিই, বইপত্র, ড্রেস সব আমরা দিই, আমরা পড়াশুনো শেখাচ্ছি। এই যে এই সমাজসেবা করলে যে মনের একটা শান্তি পাওয়া যায়, যে না আমি কারোর জন্য কিছু করতে পেরেছি, কারোকে শিক্ষার আলো দেখাতে পেরেছি, কারোর মুখে অন্ন দিতে পেরেছি, কারোকে একটা ছেঁড়া জামা, তাকে একটা ভালো জামা পোশাক দিতে পেরেছি, এই যে মনের শান্তির জন্য আমি এই সমাজসেবামূলক কাজের মধ্যে যুক্ত হয়েছি। কতদিন হয়ে গেল স্বামীকে ছেড়ে চলে এসেছেন? আমার দিদি 8-9 বছর হয়ে গেছে। তারপর আর যোগাযোগ করেননি কখনো উনি? না দিদি। আর ছেলে? ছেলে যোগাযোগ করে, ছেলে আসে যায়, ছেলে ফোন করে। ছেলে এখন কি করছে? ছেলে এখন চাকরি করছে দিদি, ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরি করছে। ছেলে এখন বাবার সঙ্গে থাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই দিদিদের হচ্ছে গল্প, এগুলো হচ্ছে অ্যাকচুয়াল অরিজিনাল লাইফের গল্প। তাই মানে আমরা যে এত অভিনয় করি এত চরিত্রে, কিন্তু এইগুলো যে রিয়েল লাইফে যে এত এরকম ঘটনা রয়েছে। ভালোবেসে বিয়ে করার পরে ছেলে এইচএস পাশ করে গেছে, ছেলে এত বড়, সেই সময় বউ বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে, বর তার খবর নেয় না। মানে এই যে তোমার দুটো অক্ষরের একটা শব্দ বিয়ে, এই জিনিসটা যে এত মিষ্টি একটা জিনিস, কিন্তু এটা যে কোথায় মানুষকে পাঠিয়ে দেয়, মানুষের জীবন যে মানে কত রকম দিকে ঘুরিয়ে দেয়। মানুষ কত স্বপ্ন দেখে একটা জীবন শুরু করে, সেখানে একদম কত মানুষ কত কিছু স্যাক্রিফাইস করে দিল বিয়ের জন্য। আমার তো মনে হয় উনি যে ডিসিশনটা নিয়েছেন একদম ঠিক ডিসিশন। সব থেকে বড় কথা জানেন তো প্রণতি, আজকে আপনি কত মানুষের ভালোবাসা পাচ্ছেন। হ্যাঁ এখন দিদি, তুমি এটা চোখের জল ফেলো না, শুধু হাসো, তুমি শান্তিতে বাঁচতে পারছো। এই কাজটা নিয়ে জীবনে অনেক এগিয়ে যাবে এবং দেখবে অনেক সুখে থাকবে। ভগবান ওই জন্য তোমাকে ওই জীবনে পাঠিয়েছে। আর এই লোকনাথের মা তোমাকে এমন আশীর্বাদ করবে আজকে। এটার কি জ্বালা, কিছুদিন আগে আমি একটা জায়গায় শো করতে গেছি, বয়স্ক মহিলারা পায়ে হাত দিল, এরকম করবেন না, আমার পা পাড় বাড়াবেন না। ধরো 2020-তে দাঁড়িয়ে তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো কেমন আছো, আমি বলবো মানুষের মতো আছি। তুমি বলবে কেন, এতদিন কেমন ছিলে? এতদিন আমি শুধু দেবী ছিলাম, মানে লোকনাথ থেকে শুরু করে এক্স্যাক্টলি ক্যারেক্টার। আমি হচ্ছি মা মহামায়া। মানুষের চরিত্রে আমাকে আর ভাবা যাচ্ছে না। সে মহামায়ারও কত ভ্যারাইটি, মহামায়া, মহাকালী, পার্বতী। হ্যাঁ, মাঝখানে ওর একটা ট্যাগলাইন হয়ে গেছিল, কন্যাকুমারী মানে ওই যে দেবী, হয়তো দেবী কন্যাকুমারী যা হচ্ছে সেটা হচ্ছে শুরু হচ্ছে এই লোকনাথ দিয়ে। মানে লোকনাথের 1-1.5 বছরের ফেজে মানে দশমহাবিদ্যার সবকটা হয়েছে। অন্নপূর্ণা, ভিখারিণী, হ্যাঁ বুড়ি কালী,
তাই সব সাজি লোকনাথ কাউকে ছাড়েনি। প্রথমে তো আমি আটকে উঠেছিলাম যখন আমাকে বলেছিল যে লোকনাথের মা, তো ঠিক আছে আমাকে বলা হয়েছিল লোকনাথ যখন বাচ্চা থাকবে তখন তো লোকনাথের মানে বাড়ি ছাড়ে গৃহ ছাড়া হয়তো, তো ক্যারেক্টারটা ওখানেই অফ হয়ে যাবে, ইয়াং মা। তারপরে 170 বছরের লোকনাথের মা মানে বুঝতে পারছো, আমি বলছি অসম্ভব, আমাকে ক্ষমা করো। তারপরে তাও ভাস্বরের অপোজিটে যার সঙ্গে আমি আমার সিনেমা শুরু করেছি, আমার হিরো, তখন আমাকে বলা হলো তুমি চাপ নিও না, তোমাকে ইয়াংই দেখানো হবে, পুনর্জন্ম দেখানো হবে। ঠিক আছে, তাহলে ঠিক আছে। সবশেষে আমরা এটাই বলবো, জয় বাবা লোক, জয় বাবা লোকনাথ। খুব ভালো থেকো প্রণতিদি। জীবনে যা সহ্য করার, যা কষ্ট পাওয়ার করে নিয়েছো, এবার আনন্দ থাকো, উপার্জন করো, মন দিয়ে কাজ করো, আর মানুষের সাথে থাকো। স্টার্ট। হাত দেবে না ঝুড়িতে। তুমি বলটাকে দেখুন। হ্যাঁ, একটু এগিয়ে যান না। এগোতে হবে তো দিদি, এগোতে হবে, তুমি না এগোলে হবে। এগাও। ওকে, টিম শোভিলির প্রণতি 30 সেকেন্ডসে 9টা বল কালেক্ট করেছে। নটাতেই আটকে আছি। এবারে আমরা টিম কন্যাকুমারীর মৌমিতার সাথে কথা বলবো। দুজনেই মা, দুজনেই আমার মেয়ের মা। মৌমিতা, তোমার সাথে একটু গল্প করি আগে। কোথায় থাকো তুমি? বেলঘড়িয়া থেকে আসছি আমি। আমার পরিচয়টা শুরু হচ্ছে অ্যাজ এ ডান্সার। ছোট থেকে মানে ভীষণভাবে নাচ করতে ভালোবাসি। ক্লাস 8 থেকে নাচ শেখানো শুরু আমার। নাচের গ্রুপ তৈরি করা, নিজের নাচের স্কুল তৈরি করা, ওই নাচের সূত্রেই আমার হাজব্যান্ডের সাথে আমার আলাপ। আচ্ছা। আফটার গ্র্যাজুয়েশন বিয়ে করি। বিয়ের পর ট্রান্সফার হয়ে যায় জয়পুর, রাজস্থান। তখন আমার ফার্স্ট কন্যা সন্তানের জন্ম হয়। ওখানে গিয়ে বাড়িতে নাচের স্কুল ডিপিএসে জয়েন করলাম অ্যাজ এ ডান্স টিচার। সবটা একা হাতে সামলে বেশ ভালোই চলছিল। ওইভাবেই চললো 5 ইয়ার্স। তারপরে সেকেন্ড ইস্যু ও হওয়ার পরে তখন আমার মনে হলো যে আমার নাচটা ছাড়া দরকার। এ বাবা। আমাকে কিন্তু কেউ প্রেশার ক্রিয়েট করেনি, একেবারেই না। তখন মনে হচ্ছিল আমার মেয়ে কোনো না কোনোভাবে নেগলেক্ট হতে পারে বা নেগলেক্ট হচ্ছে। ছোট যখন হলো তখন বড়র কত বয়স? বড় 5 ইয়ার্স। ও বাবা, সেও ভীষণ ছোট। হ্যাঁ, এই করতে করতে তখন থেকে আমার ডান্সটা অফ হয়ে যায়। আমরা কলকাতায় শিফট করি। এখন মোটামুটি বড়টি ক্লাস 7 এবং ছোটটি ক্লাস 1। এখন আমার অনেক পরিচয়, এত ভীষণ গর্বিত মা আমি। তারপরে আমি একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। আচ্ছা। আমি আবার ডান্সটাকে শুরু করেছি। বাড়ির লোক আর হাজবেন্ডের বিশাল সাপোর্ট। কিভাবে যে দিন কাটে আমার, মানে সেটা একটা ইতিহাস, এখানে বলে শেষ করা যাবে না। মানে ওই যে চাবি দিল, আমি টক 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 করে ঘুরলাম, ওদের দিয়ে আসা নিয়ে আসা, ওদের এই অ্যাক্টিভিটি। এই যে দুই মেয়ে এখন অনেকটা বড় হয়ে গেছে, যখন প্রথম তোমার মেয়ে এলো অনুভূতিটা কিরকম ছিল? সেটা বলে প্রকাশ করতে পারবো না। সেই ফিলিংসটা মানে মায়েরাই খুব ভালো বলতে পারবে। আজকে যার টিমে খেলছো একদম সেও তো সেই ফিলিংটা বলতে পারবে। আমি জবে থেকে কনসিভ করেছি, আমার সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে ইউটিউব। মানে আমি আজ যতটুকু যা রান্না জানি, কিছু একটা কাজ, একটা পেপার কাটিং করে ওয়াল ডেকোরেশন বানাতে হবে, আমি ইউটিউব চালাই, লিখি ভেরি ভেরি ইজি স্টেপ কি করে আমি সেটা দেখি। কোনো একটা রান্না, সেটাতে আমি তার আগে লিখি ভেরি ভেরি ইজি পনির মশলা রেসিপি। 2 মিনিট ডিউরেশনের কোন ভিডিওগুলো আছে ওইগুলো চালাই। তো যাই হোক, সেইটা আমি যখন থেকে কনসিভ করি আমি বাচ্চা রিলেটেড সব কিছু দেখতে শুরু করি। তো এইবার আমার মেয়ে হলো ভোর 7:34, অগস্ট 12, 2017। তার এখন 2.5 বছর বয়স। 10 দিন হলো মতো স্কুল শুরু হয়েছে। বিশাল জানে, সব জানে, কথা বলতে পারে। যা যা কথা বলবে না, মানে মাঝে মাঝে আমার মনে হয় যে আমি কি ভুলে যাচ্ছি, বোকা হয়ে যাচ্ছি, আইকিউ পড়ে যাচ্ছে, কোনটা। একটা ছবি দেখছে, বলছে কি যে আচ্ছা এটা কালো রঙের চুল। আমি বলছি হ্যাঁ। চুলটা কেন কালো? কেন কালোটা কি? আমি বলছি চুল তো কালো হয়, কেন কালো? এবার প্রত্যেকটা কথা শেষে একটা কেন। ইউটিউব নিয়ে বসে পড়বি। ইজি 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 ইজি। শোনো, ইউটিউব আমাকে চালিয়েও দিতে হয় না, ফোনটা পেলো মাত্র নিজে
করে এখন স্কিপ অ্যাড পারে। এইবার ভিডিও দেখছে, ভিডিও দেখতে দেখতে এটা পছন্দ হচ্ছে না, এটা পছন্দ হচ্ছে না, এটা এবার ধরো বাফারিং এ গেছে, দোষটা আমার কোথায়? মুখের ভাতটা ফেলে দিল। মানে এবার কতক্ষণে আমি দেখবো যে আবার ভিডিওটা শুরু হলো, যে নেক্সট গ্রাসটা মুখে যাবে, ঠিক ভিডিও শুরু হলো, গ্রাস খাওয়া শুরু হলো, ভিডিও বাফারিং এ গেল, গ্রাসটা মুখ থেকে পড়ে গেল। কি জ্বালা! বুঝতে পারছো? মৌমিতার মেয়েরা তো একটু বড় হয়ে গেছে, এই ফেস থেকে একটু বেরিয়ে বড় গেছে। হয়ে গেছে, কিন্তু আমার ছোট কন্যাটি মানে ট্রিমেন্ডাস দুষ্টু। আজকাল সব বাচ্চারা হ্যাঁ, প্রত্যেকটা মুহূর্তে ওর টার্গেট হচ্ছে দিদি। বড়টিও সমান তালেই স্টার্ট করে, এই মারপিট করে আর কি। যখন হয়তো চুলোচুলির পর্যায়ে পৌঁছে যায়। বেলুনিটা নিয়ে তেড়ে গেলাম, আমার এই যে গলাটা না, এটা কিন্তু অরিজিনাল গলা নয়, এটা কিন্তু ধরে যাওয়া গলা। হ্যাঁ, এইরকম বাচ্চা বাড়িতে থাকলে। কন্যাকুমারী, আজকে এসছো তুমি তোমার টিমকে নিয়ে, অপোজিটে সৌমিলি, কি মনে হচ্ছে? এসেছি তাদেরকে হেল্প করবার জন্য, তো যেটা আমাদের দ্বারা সম্ভব হয় নিশ্চয়ই যতটা সাপোর্ট করা যায়। অল দ্য বেস্ট দুজনকে, কন্যাকুমারীকে অ্যাজ ওয়েল অ্যাজ মৌমিতাকে। স্টার্ট। জোরে 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 মার। হ্যাঁ, টিম কন্যাকুমারীর মৌমিতা 30 সেকেন্ডসে 12টা বল কালেক্ট করেছে। ফার্স্ট রাউন্ডে স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে টিম কন্যাকুমারীর মৌমিতা 20 পয়েন্টস। সেকেন্ড পজিশনে তিনজন, টিম কন্যাকুমারীর প্রিয়াঙ্কা এবং টিম সৌমিলির মুনমুন এবং প্রণতি, তিনজনেই 15 পয়েন্টস। মৌমিতার পছন্দ পুষ্পা ফার্নিচার তরফ থেকে ড্রেসিং টেবিল, পুষ্পা ফার্নিচার যত্ন থাকুক সবকিছু। মুনমুনের পছন্দ স্যান্ডউইচ মেকার, প্রণতির পছন্দ টিভি ক্যাবিনেট, প্রিয়াঙ্কার পছন্দ কফি মেকার। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনিকেট চা। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস কার দৌড় কত দূর হেডফোন রাউন্ড। কানে হেডফোনে গান বাজবে, তোমাদের টিমের ক্যাপ্টেনরা যে শব্দগুলো পড়ে শোনাবে সেগুলোকে গেস করতে হবে। প্রত্যেকটা রাইট ওয়ার্ডের জন্য 2 পয়েন্টস করে পাবে। প্রথমে টিম সৌমিলির মুনমুন। কোন ডান্স ফর্মে তুমি স্পেশালিস্ট? লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স। স্টার্ট। টিকলি 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 টিকলি, নূপুর 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 ফুল, শুনতে পাচ্ছি না। তবলা তবলা, মুদ্রা মুদ্রা মুদ্রা, মুদ্রা, সুন্দরী সুন্দরী সুন্দরী, নূপুর সুন্দরী, নূপুর নূপুর, টিকলি টিকলি ভারত, টিকলি ভারতনাট্যম, টিকলি টিকলি দক্ষিণ ভারত। 4টে সঠিক, 8 পয়েন্টস। যেটা পারলে না সেটা হচ্ছে টিকলি টিকলি এবার টিম কন্যাকুমারীর মৌমিতা হেডফোন পড়েছে এবং মৌমিতাকে বলবে কন্যাকুমারী। কন্যাকুমারীর ব্যাপারে কি বুঝলে, কেমন ও? নাগিনী নাগিনী। দেব দেবী রোল করছে আর হয়ে যাচ্ছে নাগিনও। আদুরে আদুরে আধুনিক ছোট্ট ছোট্ট সহ্য মিষ্টি মিষ্টি বিচ্ছিরি মিষ্টি পিকনিক আচ্ছা
কাঁচা রাস্তা, মুখে ভাত, মুখে ভাত, মুখে ভাত, আদুরে আদুরি, আদুরে আধুনিক, আদুরে আদুরে। দুটো পেরেছো 4 পয়েন্ট। যে তিনটে পারোনি, শোনো তোমার ক্যাপ্টেন কি বলছে। ছোট্ট, মিষ্টি, কাঁচা। এবার হেডফোন পড়ছে টিম সৌমিলি প্রণতি। সৌমিলিকে কি বলতে চাও? তোমার মুখটা কি সুন্দর। টিমটা কিন্তু ভালোই সৌমিলি, না? ওকে বলছে তোমার মুখটা খুব সুন্দর, আর কন্যাকুমারী টিম বলছো নাগিন। অসাধারণ টিম। স্টার্ট। শিশু, 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 চিতু, দোকান, দোকান, সাজুগুজু, 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 ছাতু, পটল, 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 কচি, 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 সাজু, তিনটে পেরেছো 6 পয়েন্ট। যে দুটো পারোনি শুনে নাও। একটা হচ্ছে শিশু আর একটা হচ্ছে সাজুগুজু। এবার টিম কন্যাকুমারীর প্রিয়াঙ্কা হেডফোন পড়েছে। দেখা যাক কন্যাকুমারীর সেকেন্ড পার্টিসিপেন্ট কি বলে ওনার সম্বন্ধে। কেমন ও? तू चीज बड़ी है मस्त मस्त, तू चीज बड़ी है मस्त। আর করিস না। এটা ভালো বলেছে। এই যে দেবী দেবী একটা ইমেজ ছিল, প্রথমত সেটা ভেঙে গেল নাগিন, দ্বিতীয়ত বেঁচে গেল একদম মাস্ট চিজ। স্টার্ট। মায়া, মায়া, बागान, চেষ্টা, চেষ্টা, चेष्टा, পিঁপড়ে, পিঁপড়ে, मिमी, পিঁপড়ে, पिपड़े, কাঁচু, মাচু, काजू बाजू, কাঁচু মাচু, आजू बाजू, এই কাঁচু মাচু, काजू, মুড়ি, মুড়ি, मुर्गी, মুড়ি, মুড়ি, मुर्गी, মায়া, बागा, মায়া, बाच्चा, ও এক্সাইটেড হয়ে যাকে ধর। মায়া, तू चीज बड़ी है मस्त मस्त, तू चीज बड़ी है मस्त, तू चीज बड़ी है मस्त मस्त। কন্যাকুমারী কি হলো? ও এক্সাইটেড হয়ে যাচ্ছে। তোমার টিমের ক্যাপ্টেন কিন্তু প্রচুর লড়েছে, কিন্তু কিচ্ছু করার নেই। তুমি দুটো পেরেছো 4 পয়েন্ট। যে তিনটে পারোনি, শোনো আমার ক্যাপ্টেন কি বলছে। মায়া, কাঁচু মাচু, আর হচ্ছে মুড়ি। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে টিম শর্মিলির মুনমুন, 8 পয়েন্টস। চলো আমার সাথে এসো। মুনমুনের পছন্দ রোচক এগ্রো ভালোবাসা স্বাদের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং রুটি মেকার। সেকেন্ড পজিশনে আছে টিম শর্মিলির প্রণতি, 6 পয়েন্টস। এসো। প্রণতির জন্য রয়েছে ক্যাসারোলের সেট। থার্ড পজিশনে আছে টিম কন্যাকুমারীর দুজন, মৌমিতা এবং প্রিয়াঙ্কা, দুজনেই 4 পয়েন্টস। ওকে, মৌমিতা পছন্দ ভদ্রেশ্বর লালবাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। প্রিয়াঙ্কার জন্য রয়েছে জাগ গ্লাসের সেট। শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। আমার কস্টিউম স্পন্সর করেছে আজকের নন্দিনী, যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন। তিনি পেয়ে যাবেন মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়াটের তরফ থেকে সোনার হার। সকল দিদিদের জন্য থাকছে রুবি জেনারেল হসপিটালের তরফ থেকে বিশেষ প্রায়োরিটি হেলথ কার্ড। ভালো থেকো। আপনার অথবা পরিবারের যে কোনো একজনের জন্য ফ্রি অ্যানুয়াল হেলথ
চেকআপ প্যাকেজ। এই রাউন্ডে মোট 8টা প্রশ্ন। প্রতিটি প্রশ্নের পরে আমি এবার বলবো, তখন বাজার প্রেস করে উত্তর দেবে। উত্তর সঠিক হলে 20 পয়েন্ট, উত্তর ভুল হলে -10। কিছু প্রশ্ন আমি করব, কিছু প্রশ্ন এলইডি স্ক্রিনে আসবে, কিছু গানের প্রশ্ন থাকবে, কিছু অভিনয়ের প্রশ্ন থাকবে, সব মেলানো মেশানো 8টা প্রশ্ন থাকবে। এই রাউন্ডে একটা টুইস্ট আছে, 8টা প্রশ্নের মধ্যে শেষ প্রশ্নটা বাদ দিয়ে 7টার মধ্যে যে কোনো একটি প্রশ্নতে তোমরা বাজার প্রেস করার জন্য ক্যাপ্টেনের হেল্প নিতে পারো। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। প্রথমটা আমি একটুখানি কন্যাকুমারী, তোমার ছাত্রী তো তোমাকে প্রথম প্রশ্নতেই ডেকে নিয়েছে, যাও। আপনি বাজারটা প্রেস করুন, উত্তরটা আমি দেবো। টিম সৌমিলির মুনমুন, প্রণতি চাইছো না তো সৌমিলিকে? মাকে নিয়ে করি, প্রথম প্রশ্নটা মাকে নিয়ে উত্তরটা দিই। আমরা বলি বিপদে পড়লে বাবা লোকনাথের স্মরণ করতে হয়। যেই প্রণতি দেখলেন যে প্রিয়াঙ্কা কন্যাকুমারীকে ডেকেছে, উনি বলছেন আমি মাকে ডাকছি। আচ্ছা আমি যাচ্ছি লোকনাথ। জয় বাবা লোকনাথ। ঘুঘু, আঙুর, টগর, প্রত্যেকটা শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা নতুন শব্দ বানাবে। দাঁড়াও, এবার বলো। প্রণতি, ঘুঙুর। 20 পয়েন্টস। সঙ্গে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। তাহলে মা তোমাকে হেল্প করলো, হ্যাঁ? একদম। প্রণতি এবং প্রিয়াঙ্কার হেল্প পাবে না ক্যাপ্টেনের। তোমাদের দুজনের সুযোগ আছে, যে কোনো সময় তোমরা ডেকে হেল্প নিতে পারো। দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে মিক্সার গ্রাইন্ডার। তোমার নন্দাই, তার একমাত্র শ্যালক, তার শালিকা তোমার কে? এবার বলো। মৌমিতা, আমার দিদি বা বোন। 20 পয়েন্টস। সঙ্গে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে মিক্সার গ্রাইন্ডার। উত্তর দিল টিম কন্যাকুমারীর মৌমিতা। মৌমিতা স্কোর এখন 44, আর টিম সৌমিলির প্রণতি স্কোর হচ্ছে 41, মুনমুনের স্কোর 23 আর প্রিয়াঙ্কা 19। 3 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে ওরা দুজন মিলে একটা অভিনয় করে দেখাবে। এবার বলো। প্রণতি, পুতুল নাচ। 20 পয়েন্টস। সঙ্গে আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে সুন্দর শাড়ি। টিম সৌমিলির প্রণতি একটু এগিয়ে গেল, স্কোর হলো 61। এবার যাচ্ছি 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ভ্যাকিউম ক্লিনার। শর্মিলি দিকে আমি ডেকে নিচ্ছি বাজার প্রেসের জন্য। মমিতা, তোমার কি দরকার? আমি এবার হেল্প নিতে চাই। এটা আমার আর কন্যাকুমারী ভার্সেস হয়ে যাচ্ছে। একটা গানের সুর বাজবে এখানে, কোন গান বলতে হবে? কোন গান? প্রিয়াঙ্কাকে বাদ দিয়ে বাকি 3 জন। এ কি সৌমিলি, তোমার এবার বলে বলি। আমার টিমও গেছে তো। প্রণতিও গেছে। এবার কন্যাকুমারী আগে তোমার হেল্প নেওয়াটা বেকারই হয়ে গেল, কারণ তুমি একমাত্র রয়েছে উত্তর দেওয়ার জন্য। সৌমিলিকে তো ডেকে দিয়েছো, কিছু করার নেই, তোমার কপালটা করা। বাজার প্রেস করে গানটা বলো কি? ভালো করিয়া বাজারে দোতলা। 20 পয়েন্ট। সঙ্গে ভ্যাকিউম ক্লিনার।
ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। 5 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে লালা ময়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। পাশাপাশি ক্লু, রঙের নামে মিষ্টি শুরু পাই, শেষ ভাগে পুজোর পরে খাই। ওপর নিচের ক্লু, কাকাতুয়ার বায়না, চিরুনিও আয়না। এবার বলো প্রিয়াঙ্কা, বলো। পাশাপাশিটা কমলাভোগ, ওপর নিচে হলো লাল ঝুটি। 20 পয়েন্টস। সঙ্গে লালা ময়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। এবার 6 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে গিজার। যুক্তাক্ষর বাদ দিলে বছর যখন পাই, কোলে পিঠে মমতায় মানুষ করে যাই। এবার বলো প্রণতি। সন্তান। 20 পয়েন্টস। সঙ্গে গিজার। 7 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে 5.1 অডিও স্পিকার। ছবিগুলো দেখে কোন গানের কথা মনে হচ্ছে? এবার বলো মুনমুন। 1 2 3। 20 পয়েন্টস। সঙ্গে 5.1 অডিও স্পিকার। শেষ প্রশ্ন 8 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে কিচেন চিমনি। ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করতে হবে। এবার বলো প্রণতি। মন খুলে কথা বলা। ভেরি গুড, 30 পয়েন্ট। সঙ্গে কিচেন চিমনি। শেষ রাউন্ডে দুর্দান্ত পারফরমেন্স টিম শৌমিলির প্রণতি সাহা দাসের। আজকে দিদি নাম্বার 1 টিম শৌমিলির প্রণতি সাহা দাস উইথ 111 পয়েন্টস। টিম কন্যাকুমারীর মমিতার। এইটা হচ্ছে প্রিয়াঙ্কা। এটা হচ্ছে টিমের ক্যাপ্টেন কন্যাকুমারী। এবার টিম শৌমিলির মুনমুন। এবার উইনারের ট্রফি প্রণতি এবং সৌমিলি এতক্ষণ ধরে ওকে কন্টিনিউয়াস বুস্ট আপ করেছে এবং হেল্প করেছে, সেই জন্য উইনারের ট্রফি সৌমিলি। দিদি নাম্বার 1 এর প্রাইজ, দিদি নাম্বার 1 এর স্যার। সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়াটের তরফ থেকে সোনার হার প্রণতি। মুখরোচক ট্রান্সফারের তরফ থেকে গিফট হ্যাম্পার উইনারের। আদি ঢাকেশ্বরী কলেজের তরফ থেকে গিফট ভাউচার প্রণতির। রুবি জেনারেল হসপিটালের তরফ থেকে সকলের জন্য বিশেষ প্রায়োরিটি হেলথ কার্ড ভালো থেকো। আপনাদের অথবা পরিবারের যে কোনো একজনের ফ্রি অ্যানুয়াল হেলথ চেক আপ প্যাকেজ। মিয়ামরির তরফ থেকে দিদি নাম্বার 1 কেক। সকলের জন্য মিয়ামরির তরফ থেকে গিফট হ্যাম্পার। আজ জিতলো টিম শৌমিলির প্রণতি। এইরকমই আরো 2টো টিম নিয়ে হাজির হব আগামীকাল, একদম মিস করবেন না। ভালো থাকবেন সবাই, এরপরে দেখবেন আলো ছায়া।